এই সমাজে মিস্টার সার্জিস আমাদের জাতীয় নেতা আর মিস্টার ফজলুর রহমান এই দুজনের মধ্যে 19-20 পার্থক্য। সংঘাত কি তাহলে অনিবার্য? অবশ্যই অনিবার্য, কোনো ওয়ে নাই। শুধু অনিবার্য না, এই সংঘাতটা বন্ধ করার কোনো ওয়ে নাই। মানে সংঘাত হবে এবং এই সংঘাতের ফলে যে দুর্ভোগ দুর্দশা, আমরা সকল মানুষ যারা পরাজিত হবে তারা, যারা বিজয় হবে তারা, এবং আমজনতা সবাইকেই কষ্ট লাঘব হওয়ার কোনো ওয়ে নেই। শেখ হাসিনা যখন চলে গেলেন, আমি 2014 সন থেকে মতিভাই বলে আসছিলাম যে উনি এমন একটা পরিণতি করে ফেলেছেন যে উনাকে যেতে হবে টুডে অর টুমরো, যত আগে যাবেন ক্ষয়ক্ষতি কম হবে। এবং উনি যাওয়ার পরে উনি হয়তো যারা সুবিধাভোগী তারা নিরাপদে সবাই যেতে পারবেন, কিন্তু বাকি সব মানুষগুলোকে বিপদে ফেলবেন। ঠিক এখনও তদ্রুপ। টোটাল এই ঘটনার সঙ্গে হয়তো 300-400 লোক জড়িত আছে, এখন যারা আছে 300-400, যাদেরকে আপনি সুবিধাভোগী করতে পারেন। কিন্তু এই 300-400 জন লোকের কারণে কি হলো, প্রথমত শেখ হাসিনা আমাদের পুরো নেশনটাকে 15টা বছর ধরে একটা ভীত সন্ত্রস্ত জাতিতে পরিণত করে ফেলেছে। আমরা ভয় পাচ্ছি। তো এই 15 বছর ভয় পেতে পেতে গর্তে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা অটোমেটিক একটা যাকে বলা সেন্সরশিপ চলে এসছে। ফলে এই 300 লোক যারা শেখ হাসিনার চেয়ে সব দিক থেকে দুর্বল, তারপরেও আমাদের আমজনতা ওই যে 15 বছর ভয় পেয়ে আসছে, তারা ভয় পাওয়া শুরু করেছে। আর একটা বিরাট অংশ যারা দীর্ঘদিন ভয় পেত তারা অত্যাচারী হয়ে গেছে। আমরা ওই যে বলি না আইএমএ জাহেলিয়াত, আইএমএ জাহিলিয়াত মনে হলো যে এখানে আইএমএ জাহিলিয়াতের মানে প্রথম দুটো শব্দ হলো অজ্ঞতা এবং মূর্খতা। তো যখন একটা মানুষের মধ্যে অজ্ঞতা থাকে, না জানে, এবং সে মূর্খ হয়, এখানে তখন তার চোখের উপর পর্দা পড়ে, মস্তিষ্কের মধ্যে অন্ধকার দেখা দেয়, সে কিছু দেখে না, এবং সেই যুগটিকে বলা হয় আইএমএ জাহিলিয়াত। আশ্চর্য করার ব্যাপার হলো যে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধর ইতিহাস পাল্টাতে চাচ্ছে তারা কেউ মুক্তিযোদ্ধা নন। মানে এখন যারা বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা প্রথমে কেউ মুক্তিযোদ্ধা নন, নট এ সিঙ্গেল ওয়ান। তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে যারা সংবিধান নিয়ে কথা বলছেন, আমি তো ছোট মানুষ, আইনের ছাত্র, উনি প্র্যাকটিস করেন, ওনারা সংবিধান সম্পর্কে তাদের মূর্খতা একেবারে স্পষ্ট। আমাদের সংবিধান যেভাবে হয়েছে, যেভাবে লিখিত হয়েছে, এটার জন্য যে বিধি, এটার জন্য যে বিধান, এটার জন্য যে ইতিহাস, প্রত্যেকটার যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতাটা আর কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সম্ভব নয় এই জাতির মধ্যে। আমরা কেন বলি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কেন বলি 1000 বছরের মধ্যে এই একবার 71 মুক্তিযুদ্ধ হয়েছে, কেন 1000 বছরের মধ্যে হয়নি কেন? এই 1000 বছরের ইতিহাস আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তখনই তাদের মূর্খতা টের পেয়ে যাবেন। এখন তারা সংবিধান বোঝে না, মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধ বুঝে না। তারপরে একটা আইন যখন তৈরি করতে হয় আপনাকে একটা জুডিশিয়াস মাইন্ড থাকতে হবে, জুরিসপ্রুডেন্স আপনাকে জানতে হবে, আপনাকে কাস্টম জানতে হবে, মানে প্রথা জানতে হবে। এবং আপনি একটা জাতি, যে একটা জাতির মধ্যে একটা প্রথা, যেমন আমরা পান্তা ভাত খাই, আমেরিকার লোক তো পান্তা ভাত খায় না। তো এই যে আমরা যে পান্তা ভাত খাই, এটা কেন আমাদের এই প্রথাটা আমাদের মধ্যে আসলো? আমরা হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটির সঙ্গে, খাদ্যের সঙ্গে আমাদের যে অভ্যাসটা জড়িত, এই অভ্যাসের উপর নির্ভর করে আইন হয়, এই অভ্যাসের উপর নির্ভর করে আদালত হয়, অভ্যাসের উপর নির্ভর করে বিচার হয়। আমাদের এই আদালতে কেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনকে আমরা প্রেসিডেন্স হিসেবে মানি, কেন আমরা লাহোর হাইকোর্টের প্রেসিডেন্স মানি, কেন আমরা ইংল্যান্ডের কোর্টের রায়কে, টর্ট লকে আমরা মানি না? এই জিনিসগুলো, এই যে যারা সংবিধান পরিবর্তন করবে, উনি তো আইনেরই ছাত্র না, কিন্তু এই টোটাল বিষয়গুলো হলো কি, সব মিলিয়ে দেখা গেল যে পুলিশ সংস্কার কমিশন করছে, সংবিধান সংস্কার কমিশন করেছে, নির্বাচন সংস্কার কমিশন করেছে। যিনি করেছেন, আমি বললাম যে ভাই আপনি নির্বাচন সংস্কার কমিশন করেছেন, আপনি কি জীবনে কোনোদিন নির্বাচন করেছেন? আপনার আপনজন কেউ কি এমপি ইলেকশন করেছে? আপনি কি জানেন যে একটা এমপি ইলেকশন করতে, চেয়ারম্যান ইলেকশন করতে কয় টাকা হয়, ঘুষ দিতে হয় কয় টাকা? আপনি কি জানেন যে এমপি মন্ত্রীর যে টিয়ার চুরি করে, এই চুরি কিভাবে করে? আর চুরি করার সময় গোডাউন থেকে যখন ব্যাগ বের করে চুঙ্গা মেরে কীভাবে পার ব্যাগ থেকে চাল চুরি করে নেয়, এবং ওইটা যখন এমপি সাহেব কীভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো কি আপনি জানেন? না, জানি না। তাহলে বলে আপনি সংস্কার করবেন কীভাবে? হাউ? আপনাকে তো টোটাল নির্বাচন ব্যবস্থাটা বুঝতে হবে। তাই দেখেন, টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের যে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন, আমাদের দেশের যারা সংবিধান বুঝেন, বা সারা দুনিয়াতে যারা সংবিধান লিখেছেন, তো এইরকম কোনো মানুষকে আমরা পাইনি এই টোটাল প্রক্রিয়ার মধ্যে। ফলে কি হলো, আপনি যদি কোনো কম্পাউন্ডারও না, রাস্তাকেও যে আপনার দেখা গেল যে চুল কাটে নাই, কোনো দিন চুল কাটে নাই মিস্টার বিন, হঠাৎ করে নিজে চুল কাটতে বসছে, তো
একজন লোক এসে মনে করলো যে এটাই বোধহয় নাপিত, তো তাকে বললো তুমি চুল কেটে দাও, সে চুল কাটা শুরু করলো। তো চুল কাটা শুরু করার পরে সেখানে যে বিপত্তিগুলো ঘটলো, মিস্টার বিনয় সেই বিখ্যাত। এখন এখানকার অবস্থা হয়েছে এই, যেই লোকগুলো যে কাজ করছে তাদের কারোরই সেই কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। না থাকার কারণে কি হলো, ফজলু ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন, শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল। তো পিছনে যখন ভয় থাকে দৌড় দেওয়ার কিন্তু একটা রাস্তা থাকে। আমাদের একটা চাপ ছিল, উই হ্যাড এ প্রেশার। তো যখন একটা প্রেশার থাকে আমরা তখন ওই দাঁড়ানোর জন্য, প্রেশারের অ্যাগেনস্টে দাঁড়ানোর জন্য একটা শক্তি থাকে। কিন্তু বর্তমান জামানাতে মনে হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের ইসরাফিল সিংহায় ফু দিলে যেভাবে মাধ্যাকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে, তখন একটা পিঁপড়ার যে ওজন আর হিমালয় পাহাড়ের যে ওজন ওই কিয়ামতের সময় সেম হবে। এখন এই বাংলাদেশে সেম অবস্থা হয়ে গেছে, একটা পিঁপড়ার যে ওজন হয়ে গেছে আর হিমালয় পাহাড়ের ওজন সেম হয়ে গেছে। এই সমাজে মিস্টার সার্জিস আমাদের জাতীয় নেতা আর মিস্টার ফজলুর রহমান, এই দুজনের মধ্যে 19-20 পার্থক্য। এর কারণ ওনার বয়স 77 বছর, তার বয়স হয়তো 27 বছর, এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। সবাই মনে করছে যে এই ভালো। তো এই যে আমরা একটা কিয়ামতের আলামতের মধ্যে পড়েছি, যেখানে আমাদের যে টোটাল গ্র্যাভিটি, হ্যাঁ, এটা আমরা হারিয়ে ফেলেছি সমাজের। আপনি দেখবেন যে, আপনি কি শঙ্কিত? আমি শুধু এখানে শঙ্কার পর্যায়ে নাই তো, কেয়ামতে তো কেউ শঙ্কিত নয়। কেয়ামতের ময়দানে পড়ে গেলে করে কি মানুষ পূর্ণ ভাসতে থাকে এবং সে পাগল হয়ে যায়। আমি আজকে একটা লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে, সেটা হলো কনফিউজড, পুরো জাতি কনফিউজড। এখন আজকে আমরা যে আছি আমরা সবাই কনফিউজড এখন এই অবস্থাতে। আর এই কনফিউশন কেমন, যেহেতু আমাদের ভার নাই, আমরা শুধু ঘুরতেছি, আমরা এখন বুঝতেছি না কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমাকে কি নিয়ে ইরানে ফেলা হবে বাতাসে, নাকি সমুদ্রে নিয়ে যাবে, না নিচে নিয়ে যাবে, আমি এই অবস্থার মধ্যে আছি। একেবারে দুনিয়াতে কিয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে আছি। আর ভয় ভীতি আসলে হাসরের ময়দানে গিয়ে আসে, যখন বিচারের মুখোমুখি হয়, সেখানে গিয়ে সবাই ইয়ানফসি করে। তা আমরা এখনও ওই যেহেতু ইয়ানফসির পর্যায়ে আসিনি, এখনও পর্যন্ত আমাদের যে যার ওজন হারিয়ে কাঁদছি, উই আর ক্রাইং। ব্যবসায়ীরা কাঁদছে, রিক্সাওয়ালা কাঁদছে, ছোটো ছোটো ক্ষুদে ব্যবসায়ীরা কাঁদছে, সাংবাদিকরা কাঁদছে, হয় এভরিবডি, সামবডি উইপিং, সামবডি ক্রাইং, এবং কিছু মানুষ কান্নার ভাষা হারিয়ে ফেলেছে, শুধু আকাশের দিকে তাকায়। এটা কেন হলো, কিভাবে হলো?